হ্যালো। আচ্ছা, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সমস্যা না করি শুরু করে দেই। আসলে আজকে ডাকতাম না মেইনলি, আজকে তো ক্লাস নিতে পারিনি। তো সবাইকে অ্যালাইন করো, মানে সবাই ডিপার্টমেন্টকে অ্যালাইন রাখার জন্য আনলাম। বেশিক্ষণ ক্লাস সময় নিব না। তো ফেব্রিক যারা আসো, কালকে সকালে বা ক্লাস হবে তোমাদের। সো আজকে একটু জাস্ট কিছু মনোযোগ দাও। আমি ক্লাসে শুধু ফেব্রিক না, ইএস এবং ওয়াই বেলাতে আমি আজকে পড়াটা ক্লাসে একটু আবার রিভিউ করে দিবি নেক্সট ক্লাসে, ঠিক আছে? দেখ, সো আগের দিন আমরা পড়েছিলাম উইথ ওনারশিপ। এখানে ম্যানেজমেন্টে কেউ আছে? নেও না, ঠিক আছে। দেখো, সো আজকে আমরা দেখো বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখানে বলা হচ্ছে দেখো অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেট মানে বলতে পারবে কেউ? কি বুঝি আমরা? রিসোর্স বা কোনো সম্পদ, নাকি? লায়াবিলিটি মানে কি বোঝায়? এনিওয়ান? হোয়াট ইজ লায়াবিলিটি? বুঝি? কখন লায়াবল? তখন কোনো দায় থাকে নাকি? কারো কারো দায়বদ্ধতা, জিম্মি, এগুলো বলা হয় লায়াবিলিটিস। আর ওনার সিকিউরিটি মানে হচ্ছে ওনার নিজের কি আছে। এই কোশ্চেনের মিনিং হচ্ছে অ্যাসেট যদি বলি যে আমি একটা বিজনেস করি, আমার যে সম্পদ আছে এটা হতে পারে পুরো আমার নিজের মালিকানা, পুরোটা আমার ওনার সিকিউরিটি, অথবা কিছু আমার নিজের, বাকিটা আমার দায় বা আমি ঋণে আছি। আমি একটা মেশিন কিনে নিয়ে আসলাম, এটা ধারে কিনলাম, সো মেশিনটা আমার অ্যাসেট, বাট এটা কি আমার নিজের সম্পত্তি নিজের কেনা না, এটা হচ্ছে আমার ধারে বা আমি কোথাও একটা দায়বদ্ধ আছি। সো আমার যে সম্পদ হতে পারে পুরোটা নিজের, অথবা কি হতে পারে কিছু অংশ নিজের, বাকিটা আমার ধারে আছে। কথা বুঝতে পারছি? এই হচ্ছে সামগ্রিক ইকুয়েশনটা। এটাকে আবার ডিভাইড করলে কিছু পার্টি আসে, কিছু ক্যাটাগরি থাকে। যেমন ক্যাশ, এই ক্যাশ এখানে বোঝায় লিকুইড ক্যাশ, মানে যেটাই তুমি কিছু কিনতে পারবে, তুমি যেখানে কিছু ইনভেস্ট করতে পারবা, এটা বলা হয় ক্যাশ, লিকুইড ক্যাশটা। আর এমন না যে তুমি এটা দিয়ে কোনো একটা কম্পিউটার কিনে নিয়ে আসলা, এটা তোমার একটা ক্যাশ না, এটা অলরেডি ইনভেস্টেড। তো লিকুইড মানে হচ্ছে এটা দিয়ে কিছু করা যাবে বা নগদ আমার কাছে আছে। এখন যদি বলি ব্যাংকে জমা আছে, এটা লিকুইড ক্যাশ, যে কোনো সময় উইথড্র করা যাবে। এরপর আসো অ্যাকাউন্ট রিসিভেবল। এই রিসিভেবল টার্মটা শুনে কি মনে হচ্ছে? রিসিভ করেছি নাকি করব? বলো তো কেউ একজন। স্যার করবো মনে। রিসিভ করিনি, পরে করব, তার মানে যখন কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট কাস্টমারের কাছে বাকিতে সেল করে, কি বললাম, বাকি যারা ধারে সেল করে, তখন প্রোডাক্ট তো সেল হয়ে যায়, বাট কি হয়, টাকা পাচ্ছে না। টাকা পাচ্ছে না, টাকা পরে পাবে, এটাকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা আমি আর্ন করি নাই বাট করব ইন ফিউচারে, এটাও আমার এক ধরনের অ্যাসেট। এরপরে দেখো সাপ্লাইস ইকুইপমেন্ট। ইকুইপমেন্টটা কি বুঝি? আমি যখন প্রোডাকশন করব, আমাদের মেশিনারিজ গুলো লাগবে, বা বড় কোনো ইনভেস্ট করা কোনো ইকুইপমেন্ট কিনে নিয়ে আসে, ওদের এই ফিজিক্যাল একটা অ্যাসেট ইকুইপমেন্টের মধ্যে পড়বে। ঠিক আছে, যেমন আমরা যখন গার্মেন্টস বানাবো, সুইং মেশিন বলি আমরা, একটা ডাইং মেশিন বলি, নিটিং মেশিন বলি, হচ্ছে আমার ইকুইপমেন্ট। এখন ইকুইপমেন্ট আর ম্যান পাওয়ার থাকবে, বাট এখানে কোনো যদি ইউটিলিটি না থাকে, সে ইলেকট্রিক কানেকশন, গ্যাস কানেকশন না থাকে, তাহলে কি প্রোডাকশন হবে? তা কিন্তু হবে না। তার মানে এই ইকুইপমেন্ট হচ্ছে যেটা কিনে আমরা বড় ধরনের ইনভেস্ট করেছি, কিনে নিয়ে আসলাম, আর সেটা চালাতে আমার কি লাগবে, এটা হচ্ছে কি সাপ্লাইস। কি বলছিলাম? ইকুইপমেন্ট হচ্ছে যেটা কিনা আমরা প্রোডাকশনের জন্য কোনো কিছু পারচেস করে একটা আনলাম, মেশিন টাইপের। আর এই মেশিনে রান করার জন্য আমার যে ইউটিলিটি কানেকশন লাগবে, সে গ্যাস কানেকশন, ওয়াটার কানেকশন, ইলেকট্রিক কানেকশন, এগুলো হচ্ছে সাপ্লাইস। আর একটা বিষয় হচ্ছে যেটা কিনা আমার লং লাস্টিং করে, যে পারচেসটা ইনভেস্টমেন্ট, হচ্ছে ইকুইপমেন্ট, যেটা কিনা সহজে মানে নিঃশেষ হয়ে যাওয়ার না, আমি এটা কয়েক বছর ইউজ করতে পারবো। বাট যেগুলা কম্পারেটিভলি লেস ইউজেবল, মানে লেস টাইম পিরিয়ড চলে, ওগুলো হচ্ছে সাপ্লাইস। আমি যদি বলি এটা কম্পিউটার হচ্ছে ইকুইপমেন্ট, বা একটা ছোট হেডফোন বা একটা পেন ড্রাইভ, এগুলো হচ্ছে এমন কাইন্ড অফ সাপ্লাইস। এটা কোনো ওরকম ওয়ারেন্টি পিরিয়ড নাই বা কোনো লং লাস্টিং কিছু হবে না। সেই চারটা মিলেই হচ্ছে অ্যাসেট, স্যার সম্পদ। আমার সাপ্লাইসটা একবার একটু কাইন্ডলি বললে ভালো হতো। সাপ্লাইসটা বলেছি যে আমি যখন মেশিন রান করবো, আমাদের ইউটিলিটি কানেকশন লাগবে, ইলেকট্রিক, গ্যাস, এয়ার কানেকশন, এগুলো হচ্ছে আমার সাপ্লাইস। এখন তুমি তোমার ইলেকট্রিসিটি কানেকশন তুমি মেশিনে ইউজ করো বা অন্য পারপাসে ইউজ করো, তোমারই সম্পদ। ঠিক আছে, ইউজ ম্যাটার, তুমি এটা পে করবা, এটা তোমার অ্যাসেট হয়ে গেল।
ওকে। আরেকটা বলেছি যেটা বড় আকারে ইনভেস্টমেন্ট হচ্ছে ইকুইপমেন্ট, যেটা কিনে আমরা বড় কিছু কিনে আনলাম, বা যদি ছোট কোনো ম্যাটেরিয়াল হয় যেটা কিনে ওয়ারেন্টি পিরিয়ড নাই বা লং লাস্টিং করেন, ওগুলো সাপ্লাইসে পড়বে, ইকুইপমেন্টে। ওকে। এখন যদি বলি কোনো প্রোডাক্টের ওয়ারেন্টি লাইফ টাইম, এটা কিন্তু তখন আবার সাপ্লাইস আসে না, এটা হয়ে যায় ইকুইপমেন্টে চলে যাবে। ওকে। সো নর্মালি যখন এক্সামে কোশ্চেন আসে বা প্র্যাকটিক্যাল কোনো কাজ করা হয়, তখন বলা হয় স্পষ্ট করে যে সাপ্লাইস বা ইকুইপমেন্ট, এটা নিয়ে কোনো মানে কন্ট্রোভার্সি করার কিছু নাই। ওকে। সেই চারটা মিলে হচ্ছে অ্যাসেট, ক্যাশও আমার নিজের, রিসিভেবল আমার নিজের, আর সাপ্লাই কি বললাম, আমি এটা টাকা দিয়ে কিনবো, এখন প্রোডাকশন করি বা না করি ইকুইপমেন্ট আমার অ্যাসেট থেকে যাবে। ওকে। এরপরে কি লায়াবিলিটি, এটা কি বললাম, অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবল মানে কি, পে করেছি না করব, বলো তো। রিসিভেবল কি বলেছিল, করবো, পে রিসিভ করব, করবো। তার মানে পে করব, তার মানে যখন রিসিভেবল ছিলাম তখন আমি টাকা পাবো, পেবল মানে কি টাকা আমাকে দিতে হবে। আমি এবার মনে করো কারো কাছ থেকে ধারে কোনো প্রোডাক্ট কিনলাম, আমি প্রোডাক্ট পেয়ে গেছি কিন্তু কি টাকাটা পে করি নাই, তাহলে আমি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। ওকে। এবার ওনার সিকিউরিটি, এইটা চারটা পার্ট, এটা পুরো ওনার্স কেন বলছে দেখো, মানে ওনার নিজে এখানে অপারেশন করে। নাম্বার ওয়ান, ওনার্স ক্যাপিটাল মানে কি বোঝায়, মালিকের পুঁজি কোনটা, মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কোনটা। এখন এমন তো না যে মালিক শুধু ইনভেস্টই করবে, মালিক উইথড্র করবে না কিছু, আবার মালিক উইথড্র করবে না বলো তো। সো এই মালিকের ইনভেস্টমেন্ট আর মাইনাস মালিকের ড্রয়িং, দুইটাকে বিয়োগ করলে কি আসে, কমন স্টক। তার মানে মালিক ব্যবসায় ইনভেস্ট কি করলো, আর রেগুলার উইথড্র করার পরে অবশিষ্ট রিমেইনিং ব্যালেন্স কত, কমন স্টক। মানে এটা হচ্ছে ব্যবসাকে রান করার একটা পুঁজি। ওকে। সবসময় এখানে একটা ব্যালেন্স কাজ করে, কারণ দেখো মালিক হয়তো বছরে একবার বা 6 মাসে একবার ইনভেস্ট করে, বাট সে উইথড্র কিন্তু করে পিরিয়ড পর, মানে একটা মাসে বা 6 মাসে উইথড্র করে রেগুলার। তো যখনই উইথড্র করলো এখানে ব্যালেন্স থাকবে, এটা হচ্ছে ব্যবসার নেট পুঁজি বা কাজ করার পুঁজি। এরপর দেখো রেভিনিউ আর এক্সপেন্স। রেভিনিউ মানে কি, এই যে বিজনেস করতেছে, প্রোডাক্ট বানাচ্ছে, প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারকে যখন সেল দেয় বা সার্ভিস প্রোভাইড করে, তা বিনিময়ে যে টাকাটা পায় তাকে বলা হয় কি হয়, রেভিনিউ বা কোম্পানি আর্নিং। কারণ যদি পার্সন যদি ইনকাম করে, পার্সনকে বলা হয় ইনকাম বা আর্নিংটা, ইনকাম বা আর্নিং। আর কোম্পানি প্রোডাক্ট সেল করলে বলা হয় রেভিনিউ। ওকে। তুমি যখন জব করবা তো তোমারটা কি হবে, আর্নিং বা ইনকাম, বাট ফ্যাক্টরির জন্য কি হবে, রেভিনিউ। এখন রেভিনিউ তো যেটা থেকে পাচ্ছে, প্রফিট কি পুরোটা না, তার খরচ কিছু আছে না এখানে, তার র মেটেরিয়াল খরচ, তার সেলিং খরচ, তার রেন্টাল এক্সপেন্স, রেন্ট পে করতে হয়, ট্যাক্স পে করতে হয়, ইন্স্যুরেন্স কিনতে হয়, সবই তার এক্সপেন্স। সেই রেভিনিউ থেকে আবার যখন আবার এক্সপেন্স বাদ দিব, কি আসবে, রিটেইনড আর্নিংস। মানে রিটেইন মানে কোনটা, আর্নিং এর বাদ বাকিটুকু, মানে অবশিষ্ট কতটুকু আছে, রিমেইনিং, মানে আয় থেকে ব্যয় বাদ দিলাম কতটুকু বাকি, অথবা এটাকে বলা হয় আবার নেট ইনকাম। নেট কি বলা হয়, বিয়োগফল। এই যে রেভিনিউ থেকে বাদ দিলাম এক্সপেন্সটা, বিয়োগফল চলে আসলো, অথবা প্রফিট। তো এই হচ্ছে সামগ্রিক আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমাকে প্রথমত দেখতে হবে অ্যাসেট সমান লায়াবিলিটি ইকুইটি, তারপরে সাব ক্যাটাগরি কি করতে হবে, আমাকে কোনটা কোন ধরনের লায়াবল, কোনটা আমার সাপ্লাই, কোনটা ইকুইপমেন্ট, আমাকে এন্ট্রি করতে হবে। ওকে। দেখো ডিভিডেন্ড পেমেন্ট ইজ ওয়ান টাইপ অফ এক্সপেন্স। এখন ডিভিডেন্ড মানে কি জানি কেউ, ডিভিডেন্ড জানা আছে? স্যার, নেট প্রফিটের উপর থেকে কোম্পানি যে পার্সেন্টেজটা শেয়ার করে শেয়ার হোল্ডারের সাথে। মানে লভ্যাংশ নাকি, যখন শেয়ার হোল্ডিং যখন করা হয়, শেয়ার হোল্ডার কি করে, কোম্পানি মালিক হয়ে যায় না, কোম্পানিতে একটা টাকা ইনভেস্ট করে, তখন কোম্পানি যখন প্রফিট করে তাকে একটা প্রফিটের পার্সেন্টেজ শেয়ার করে, এটা ডিভিডেন্ড। এখন যখন শেয়ার হোল্ডারকে যখন তার ডিভিডেন্ড মানে লভ্যাংশ বুঝাই দিল, এটা কি ওনার্স ড্রয়িং হবে, শেয়ার হোল্ডার কি ওনার, তা না কিন্তু, শেয়ার হোল্ডার ওনার না, শেয়ার হোল্ডার কি হচ্ছে, সে ব্যবসা একটা পার্সেন্টেজ এখানে অ্যাকুয়ার করেছে। তার মানে ডিভিডেন্ড পেমেন্ট হবে কোম্পানির জন্য এক্সপেন্স, এটা কিন্তু ওনার্স ড্রয়িং না। তো খেয়াল করে দেখো, এই পুরো ইকুয়েশনের মধ্যে মাইনাস কোনটা কোনটা, দেখো তো, ওনার্স ড্রয়িং আর কোনটা, এক্সপেন্স। কারণ কি, এই ড্রয়িং এর বেলায় ক্যাশ কি হয়, ড্রয়িং এর বেলায়ও ক্যাশ আউটফ্লো হয়, আর এক্সপেন্সে কি হয়, ক্যাশের বলো তো, এটা তো আউটফ্লো হয়। আউটফ্লো, এই জন্য মাইনাস, কারণ এখানে ক্যাশটা ব্যবসা থেকে বাইরে চলে যাচ্ছে। আর ওনার্স ক্যাপিটাল আর রেভিনিউ কি প্লাস, কারণ কি, ক্যাপিটাল হলে কি কোম্পানি গেইন করে, ইনভেস্টিং হয়, আর রেভিনিউ কোনটা, কনজিউমার কাছ থেকে আর্ন করে, এই জন্য এটা হচ্ছে প্লাস, ক্যাশের ইনফ্লো। এই জন্য অল টাইম
ক্যাপিটাল, আর রেভিনিউ কি হবে প্লাস, আর ড্রয়িং এক্সপেন্স কি হবে মাইনাস। ওকে, দেখো এই যে এখানে ক্যাশ, আমি যদি ক্যাশ পাই তাহলে ক্যাশ বাড়বে না, ইনফ্লো, তাহলে ক্যাশ কি হবে প্লাস, আর ক্যাশ বাড়বে। চলে গেলে কি হবে মাইনাস। তার মানে এই ক্যাশ প্লাসে হতে পারে, মাইনাস হতে পারে। আবার দেখো সাপ্লাই, দেখো তো অ্যাকাউন্ট রিসিভেবল, বলা হয় যখন আমি কোনো টাকা পাবো বলবো তখন এই রিসিভেবলটা হবে প্লাস, যেটা আমি পাবো। যখন পেয়ে যাব, পেয়ে যাওয়ার পরে এই মনে করো আমি আমি আজকে প্রোডাক্ট সেল করলাম 1,00,000 টাকা, তা আমি লিখলাম যে 1,00,000 টাকা হচ্ছে প্লাস এআর বা অ্যাকাউন্ট রিসিভেবল। এখন যখন টাকাটা পাবো তখন কি আরো যোগ করবো, তখন বাদ দিতে হবে টাকাটা, বাদ দেওয়া লাগবে না। তখন কি লিখবো -1,00,000 দিয়ে কি ক্যাশ বেড়ে যাচ্ছে না, তখন ক্যাশে লিখবো +1,00,000। কথাটা বুঝিনি মনে হয়। তুমি কাউকে প্রোডাক্ট সেল করলা স্যার মনে করো এই জায়গাটা একটু আরেকবার বললে ভালো হয়, বুঝতে আচ্ছা, পারিনি। মনে করো তুমি কাউকে 1,000 টাকা প্রোডাক্ট সেল করলা, বা টাকাটা পাওনি পরে পাবা, তাহলে এটা কি হবে রিসিভেবল হবে না? জি স্যার। রিসিভেবল হবে। রিসিভেবল এখন কি লিখবা প্লাস দিবা, কারণ কি তোমার একটা পাওয়ার অ্যাকাউন্ট বেড়েছে, তুমি লিখলা +1,000। এখন যখন টাকাটা তুমি পেয়ে গেলা টাকাটা, তখন কি আবার প্লাস করবা? যখন না পেয়ে স্যার, গেছো একটু না, রিসিভেবলে তখন প্লাস কি করবো করেছেন। মাইনাস করবো, কত লিখবো -1,000, তো হয়ে গেল 0, তাহলে আমার কোনো রিসিভেবল নাই। ওকে, হুম, এখন যে টাকাটা পেলা তাহলে কি বাড়লো, তোমার ক্যাশ বাড়লো না, জি স্যার, বুঝতে পেরেছি। তখন ক্যাশে লিখে দিবা +1,000, যে টাকাটা পেলা ক্যাশে লিখে দিবা। সিমিলার দেখো সাপ্লাইস ইকুইপমেন্ট, এগুলো তো আমি তো সাপ্লাই সেল করি না, ইকুইপমেন্ট সেল করি, তার মানে আমি এগুলো কি অল টাইম কি হবে প্লাস। হ্যাঁ, যদি মনে করো তুমি একটা মেশিন 20 ইয়ার্স ইউজ করলা, এখন এটার কাজে লাগবে না, তুমি এখন এটা সেল করে দিবা, সেই ক্ষেত্রে ইকুইপমেন্ট মাইনাস হতে পারে, বাট কি তখন আমার ক্যাশ বাড়বে না, ক্যাশ কি হবে প্লাস। আচ্ছা, সমস্যা নাই, যারা বুঝতেছো না আমি কালকে সকালবেলা বা কালকে নেক্সট ক্লাসে আমি অবশ্যই এটাকে স্যার, আবার রিপিট করবো, বলো। স্যার মানে ইকুইপমেন্ট যদি আমি বিক্রি করে দিই তাহলে সেখান থেকে টাকা আসবে, ওইটা আবার অ্যাসেটের ক্যাশের সাথে যোগ হবে, এটাই কি হ্যাঁ, বুঝাইলেন? কেন আচ্ছা। নর্মালি তুমি যদি আজকে একটা হুম, মনে করো তুমি জমি বুঝছি স্যার। রাখো, তুমি জমি রাখছো, তুমি সেল করবা না, তুমি 1 বছর সেল করলা, জমিটা তোমার একটা ইকুইপমেন্ট বা ল্যান্ড অ্যাসেট একটা, যখন তুমি জমিটা সেল করে দিলা তখন ক্যাশ বাড়বে না তোমার, জমি থাকবে আর জি স্যার। জমিটা ল্যান্ড কে না থাকবে, স্যার। তখন ল্যান্ড থেকে মাইনাস আর ক্যাশে প্লাস, সহজ হিসাব। আচ্ছা, এবার দেখি লায়াবিলিটি। লায়াবিলিটি কি হলো পেয়েবল, রিসিভেবল যেরকম আমার বাড়লে প্লাস হয় কমে গেলে মাইনাস হয়, পেয়েবল সেম, বাড়লে প্লাস, পেয়ে যাওয়ার পরে কি হবে মাইনাস। তার মানে আমি যখন কোনো টাকা পাবো আমি কি লিখবো, সরি আমাকে যখন দিতে হবে, মানে আমি দেনা আছি তখন কি করবো আমি প্লাস করব, আর দেনা শোধ করার পরে কি করব মাইনাস করে ফেলবো, টাকাটা আমি শোধ করে দিচ্ছি। আমরা কি মনে করি দেনা বাড়লে মাইনাস মনে করি না আমরা, যে পেবল বাড়লে, আসলে কি তাই দেখো তো। তুমি যখন লিখলা আজকে মনে করো তুমি কোনো ফ্রেন্ডের কাছ থেকে ঢাকা ধার নিলা 1,000, তুমি কি লিখবা -1,000 লিখবা, যে তুমি নোট নিয়ে রাখতেছো, তুমি -1,000 লিখবা। না তুমি স্যার। যদি -1,000 লিখো, যখন টাকাটা সত্য করবা তখন কি আরো মাইনাস লিখবা না, কিন্তু তার মানে পেয়েবল বাড়লে তুমি প্রথমে প্লাস লিখতে হবে, শোধ করার পরে মাইনাস লিখে 0 করতে হবে। কথাটা বুঝতেছি, আমার যখন ঋণের বোঝা বাড়বে তখন প্লাস দিব, শোধ করার পর কি করব মাইনাস করব। ওকে, বাদ বাকিগুলো সিমিলার, সবগুলো এগুলো ক্যাপিটাল স্যার, ড্রয়িং মাইনাস। হ্যাঁ বলো। আমি যদি আহ, শোধ করে দিই তাহলে তা আবার আমার ক্যাশ থেকে কমে যাবে না, ক্যাশে মাইনাস করতে হ্যাঁ, হবে না তখন? হ্যাঁ তখন ক্যাশও মাইনাস হবে, পেয়েবল মাইনাস হবে। ঠিক আছে। রাইট, সমস্যা নেই, এখানেই শেষ না, আমরা সামনে আমরা নেক্সট ক্লাসে এটা দিয়ে ম্যাথ করব, তখন ম্যাথ করার সময় এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দেখো এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, আমি সঙ্গে বলে দিই। অ্যাসেট সমান রিসোর্স, মানে ব্যবসার রিসোর্স বলা আছে। লায়াবিলিটি খেয়াল করে বলা আছে যে ক্লেমস এগেইনস্ট অ্যাসেট, তার মানে কি আমার যে সম্পদ তার মধ্যে অন্য কারো কোনো ক্লেম আছে, মানে ডেট বা অব্লিগেশন, মানে কোনো ধার নেওয়া আছে। তো ক্রেডিট কাকে বলে, ক্রেডিটর, যে আমাকে ক্রেডিট দেয়, যেমন ব্যাংক আমাকে ক্রেডিট কার্ড দেয় না, তার মানে কি আমি টাকা আগে রাখবো না, ব্যাংক আমাকে আমার স্যালারি বেসে একটা অ্যামাউন্ট স্যাংশন করবে, এই অ্যামাউন্টটা আমাকে ব্যাংক আগে পে করে দিবে, মানে কোনটা আমাকে আগে সুযোগ দিচ্ছে ব্যাংক, আমি শপিং করলাম বাট পরে ব্যাংকে এটা আমি পে করবো, তাই তাকে বলা হয় ক্রেডিটর, যে আমাকে ক্রেডিট দিচ্ছে মানে ধার। এখন বলি নেই অন, কোথাও যদি দেখা যায় এরকম অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট, এটা মানে হচ্ছে ধারে লেনদেন করা। কি বললাম, অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট মানে কি ধারে লেনদেন, ক্রেডিট মানে ধার দেওয়া।
দেখো অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, আমরা কোনটা পড়ে আসলাম? অ্যাকাউন্টস পেয়েবলটা। এখন পার্থক্য তাহলে কোনটা? যদি ক্যাশ টাকায় ধার লেনা দেওয়া হয়, মানে ক্যাশ টাকা ধার নেওয়া দেওয়া হচ্ছে, এটা বলা অ্যাকাউন্টস পেয়েবল। আর যদি কোনো চেকের মাধ্যমে হয় তাকে বলা হয় নোটস পেয়েবল। কারণ চেককে বলা হয় একটা প্রমিসরি নোট, মানে একটা নোট বলা হয় এটাকে। যে কেন বলা যায়? এটা যখন তুমি সাইন করে দিবা তখন ওই পার্সনকে ব্যাংক টাকা দিতে বাধ্য, এটা প্রমিসরি নোট বলা হয়। তো চেকের মাধ্যমে যদি কোনো ধার নেওয়া দেওয়া হয় তা বলা হবে নোটস পেয়েবল। স্যালারি পেয়েবল কি বললাম? যখন আমি 1 মাস কাজ করব, 1 মাস পরে ওই ফ্যাক্টরিতে কি হয়, তার কর্মচারীকে স্যালারি পেয়েবল হয়। পে করার পরে কি পেয়েবল থাকবে? আর না। তার মানে 1 মাস সার্ভ করার পরে এমপ্লয় কি হয়? স্যালারি রিসিভেবল। আর কোম্পানি কি হয়? স্যালারি পেয়েবল। মানে কোম্পানিকে পে করতে হবে, আর এমপ্লয় কি করবে? তাকে রিসিভ করতে হবে। দেখো বলা আছে ওনার সিকিউরিটিতে যে ওনারশিপ ক্লেম টোটাল অ্যাসেট বললাম, আর রেফার টু এস রেসিডিউল, মানে এটাকে রেসিডিউল লিকুইডিটি বলা হয়। রেসিডিউল কেন বলতেছে? অবশিষ্ট কি আছে, সে ওনারের লেনদেনের পরে কি আছে, কমন স্টক কি আছে, আর প্রোডাকশন অপারেশন থেকে বাকিটা কি আছে, এটা বলা হয় রেসিডিউল লিকুইডিটি। দেখো বলছে ইনক্রিজ ইন ওনার সিকিউরিটি। যেহেতু আমার এখানে দেখো প্লাস কোনটা কোনটা, এই ক্যাপিটাল আর রেভিনিউ প্লাস, তার মানে রেভিনিউ বাড়লে ইকুইটি বাড়বে, ক্যাপিটাল বাড়লো কি ইকুইটি বাড়বে। কখন কমে বলো তো ইকুইটি? কখন কমে আসবে? ড্রয়িং বাড়লে কি ইকুইটি বাড়বে না কমবে? ড্রয়িং বাড়লে ইকুইটি ইকুইটি কমবে না কমে যাওয়ার বাড়বে? কথা তো। কমে কমে যাবে না? যাওয়ার হ্যাঁ। কথা। এক্সচেঞ্জ বাড়লে কি ইকুইটি কমে যাবে। এখানে কয়টা সোর্স বলা আছে, কমন সোর্স অফ রেভিনিউ, যেমন সেলস ফিস। যখন সেল করা হয় বা কোনো ফি পায় না, আমরা কোনো ফি পে করি কোথাও কোনো, আমরা এটার জন্য কমিশন, মানে যখন সেলস বাড়বে কিছু কমিশন দেওয়া হয়। ইন্টারেস্ট মানে কি, যে আমি যখন কোনো, আমি ইন্টারেস্ট রেভি কখনো দেখো, আমরা সুদ মানে কি বুঝি, যে পেমেন্ট করতে হবে নাকি, সুদ মানে হচ্ছে এক্সপেন্স। বা তাই কি, যখন বিজনেস কোন টাকা, এক ব্যবসার টাকা অন্য ব্যবসায় ইনভেস্ট করে, তখন ব্যবসা কিন্তু একটা ইন্টারেস্ট পায় ওখান থেকে। ইন্টারেস্ট রেভিনিউ হতে পারে। তুমি কাউকে থেকে, তুমি ব্যাংক থেকে ধার নিয়ে আসলা, তোমাকে ইন্টারেস্ট পে করতে হয়, তুমি এটা এক্সপেন্স। বাট তুমি যদি কাউকে ধার দাও, তুমি সুদ নিচ্ছ, তোমার জন্য কি হবে? এটা এক্সপেন্স নাকি রেভিনিউ? রেভিনিউ হবে না? তুমি কাউকে টাকা ধার দিয়ে ইন্টারেস্ট নিচ্ছ, তো তো কি হবে, রেভিনিউ না এক্সপেন্স কোনটা? স্যার রেভিনিউ হওয়ার কথা। আর যে দিচ্ছে তার জন্য কি এক্সপেন্স? এক্সপেন্স। সেম। ডিভিডেন্ড, রয়্যালটি মানে বুঝি যে কারোর নাম ইউজ করে কোনো প্রোডাক্ট সেল করা বা ফ্রাঞ্চাইজি করা, তখন তাকে একটা ফি পে করতে হয়, তার জন্য সেটা একটা রয়্যালটি রেভিনিউ। আর রেন্ট মানে কি ভাড়া। না, ভাড়া মানে কি সবসময় কি এক্সপেন্স হয়? তুমি যখন ভাড়া দিচ্ছ তখন তুমি হলো রেন্টাল এক্সপেন্স করতেছো। আর যে ভাড়া নিচ্ছে তার জন্য কি হবে? রেন্ট কি রেভিনিউ না? রেভিনিউ। সো ড্রয়িং তো বুঝতে গেল। আর কমন এক্সপেন্স দেখো স্যালারি, রেন্ট, ইউটিলিটি বা ট্যাক্স, যে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হয়, এটা হচ্ছে এক্সপেন্সের মধ্যে। স্যালারি এক্সপেন্স বলতে কি আমাদের যে ফ্যাক্টরি ওনার আছে তাদেরকে যে বেতন দেয়া লাগে সেটা হচ্ছে স্যালারি এক্সপেন্স। নট অনলি এমপ্লয়ি, সবার স্যালারি একই, লেবার বলো এমপ্লয়ি সবই এক। ওকে, এই জন্য বলে স্যালারি ওয়েজেস। স্যালারি হচ্ছে এমপ্লয়ের জন্য, আর ওয়েজেস মানে আগের থিম বলা হচ্ছে যে লেবারদের জন্য, বাট সবাই সেম। দুনিয়াতে লেবার ল আছে, এমপ্লয় কোনো ল নাই। রয়্যালটি এটা কি বলেছিলেন স্যার? রয়্যালটি এটি বলেছিলাম, তুমি যদি কারো নাম ইউজ করে কোনো প্রোডাক্ট সেল করে, যেমন ফিলিপস, এটা হল্যান্ডের একটা কোম্পানি যারা কিনা বাংলাদেশের ডিলারশিপ দিয়ে প্রোডাক্ট সেল করে, তার মানে ফিলিপস এর লোগো বা ফিলিপস এর প্রোডাক্ট তারা ওই নামে ইউজ করতেছে, এর জন্য ওই ফিলিপসকে তাকে একটা পে করতে হয়, প্রতি বছর রয়্যালটি ফি পে করতে হয়। ওটা ওই কোম্পানির জন্য একটা রেভিনিউ। ঠিক আছে। ওকে, বেশিক্ষণ না থাকে আসলে, এগুলো অনলাইনে তো ইফেক্টিভ হয় না, কিছুক্ষণ জন্য ডেকেছিলাম। তো এই 4 ধরনের স্টেপে আমাদেরকে পড়তে হবে: ইনকাম, ইকুইটি, ব্যালেন্স শিট আর স্টেটমেন্ট ক্যাশ ফ্লোস। ওকে। আচ্ছা আজকে তাহলে রাখি, আসলে সবাই মনে দিচ্ছে না। সমস্যা নাই, আগামীকাল আমরা এখানে ম্যাথ করবো, এই ম্যাথটা করলেই আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে। স্যার, থ্যাংক ঠিক ইউ আছে। স্যার। ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম।